নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। 30টা প্রশ্ন র্যাপিড ফায়ার। আমার সঙ্গে আছেন সব্যসাচী চ্যাটার্জি, আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। তাহলে এক বাক্যে উত্তর দিতে হবে, বেশি ইলাবোরেট করবেন না, একদম 30টা প্রশ্ন। শুরু করি। হ্যাঁ, জীবনের প্রথম উপার্জন 50 টাকা। কখন, মানে কোন সময়টা হয়েছিল? আইজি হওয়ার পর। ও আচ্ছা, প্রথম 50 টাকা দিয়ে আপনি শুরু করেছিলেন। প্রথম চেম্বার আপনার? বাড়িতে। হ্যাঁ। তারপরেতে হাইকোর্টে সৌরি ঘোষাল বলে একজন সিনিয়র আছেন, তার চেম্বারেই শেয়ার করে বসতাম। মনে পড়ে এখন এই দিনগুলো? হ্যাঁ অবশ্যই। এখন দেখি আপনার চেম্বারে অনেকে ইন্টার্ন কাজ করেন, সায়ন ব্যানার্জিরা আছেন জুনিয়র আপনার। এখন অনেক একটা বড় পরিসর, মানে ওই সময়টাকে অত সহজ ছিল এটা পরিসর? সহজ থাকা বা জটিল হওয়া কোনো ব্যাপার না, এটাই যাত্রাপথ, এইভাবেই চলে সবটা। জীবনের প্রথম গুরুকে? পরেশ পাল, মানে রাজনৈতিক গুরু। রাজনীতিটাই আমাদের মূল শিক্ষা, তারপরেতে যাবতীয় তার ধরে রাজনীতিতে আসা, রাজনীতি করা, তারপরে আস্তে আস্তে করে। আর আইনজীবী হিসাবে প্রথম গুরু? আমার প্রথম গুরু হচ্ছেন, যদি হিসেব মতন আপনি মানে প্রথম থেকেই যদি ধরতে চান, অনেকেই। সুব্রত মুখোপাধ্যায়, মানে সুব্রত মুখোপাধ্যায় হাইকোর্টে, তার কাছে প্রথম। জীবনে এই বয়সে সব থেকে বেশি কি মিস করেন বা কাকে মিস করেন? ছোটবেলাটা মিস হয়। ছোটবেলা সব থেকে কঠিন কেস এখন অবধি আপনি ফেস করেছেন, যেটা নিজের কাছে মনে হয় খুব কঠিন? কঠিন ছিল অনেক মামলাই, তার মধ্যে তপন দত্ত হত্যা মামলা কঠিন ছিল, লড়াইটা কঠিন ছিল, চলেছে, এখনো চলছে। রাইট। ওটা সিবিআই তদন্ত আপনারা পেয়েছিলেন পরে? একটা স্তর অবধি গেছে, বাকি আছে। মোস্ট মেমোরেবল ডে ইন ইওর লাইফ? অনেক কিছু আছে, তবে আমার পুত্রের জন্মদিনটা বেশি গুরুত্বপূর্ণ। এমন একটা অভ্যাস যেটা জীবন থেকে চলে গেছে বলে খারাপ লাগে? কোন অভ্যাসই যায়নি, ছোটবেলার অভ্যাস, এরকম কিছু অভ্যাস? হয়তো ছবি আঁকা, কল্পনা করা, এই অভ্যাস কমে গেছে, চলে যায়নি সব। সিগারেট খাওয়াটা অবেকার অভ্যাস আপনার? সিগারেট খাওয়া স্কুল জীবনের শেষ থেকে, এটা ছেড়ে গেলে ভালো হয়। এটা যাবে বলে তো মনে হচ্ছে না, আরো বাড়ছে উত্তর। না, কমছে, রেস্ট্রিক্টেড হচ্ছে, এটা নিয়মে আসছে। স্মোকিং কিলসকে লাগিয়ে দিও। আচ্ছা, সব থেকে পছন্দের উপহার? বই, পেন। এরকম কোনো উপহার যেটা আপনি পেয়েছেন মনের মতো? হ্যাঁ পেয়েছি, বলতে আমার মানে খুব একজনের মামলা করেছিলাম, অনেকে ফিস দেন, তিনি আমাকে একটা এয়ারপোর্টে, আমার মনে আছে দিল্লি এয়ারপোর্টে আসছি মামলা করে, তিনিও আসছিলেন, তা তিনি আমাকে এয়ারপোর্ট থেকে একটা অসাধারণ পেন কিনে এনে দিয়ে আমি বললেন যে দিস ইজ ওয়ান গিফট আই ওয়ান্ট টু গিভ ইউ। না, ভালো, বেশ দামি সুন্দর পেন, মানে ভালো, পেনটা খুব পছন্দের, বইও খুব পছন্দ। কোর্টের প্রথম দিন মনে পড়ে? কি হয়েছিল সেদিন? কোর্টের প্রথম দিন হচ্ছে, আমি প্রথম আমার জীবন শুরু করেছিলাম আমি লোয়ার কোর্ট থেকে, হাওড়াতে। আমার মনে আছে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেই কোর্টে যখন এলাম, ঘুরে বেড়াই সর্বত্র। এইবার তখন হাওড়া বইমেলা চলছিল, তো এরকম একটা মামলা, আন্দোল প্রভু জগবন্ধু কলেজের ছাত্র সংসদের মামলা, ভোট নিয়ে। আমার মনে আছে আমাদের অপোজিটে ছিলেন যারা, তারা এখন এখানকার মন্ত্রী এবং প্রায় মদন ব্যানার্জি, তিনি জিপি হাওড়া, এরা তখন ওদের প্লেন্টিভদের উকিল ছিলেন, আর উল্টোদিকে আমরা ছিলাম। আমাদের কাজ হচ্ছে তখন সেই ইনজাংশনটাকে ভেকেট করা। এটা আমার প্রথম। আর কোইন্সিডেন্টলি 2012-তে যখন আমি হাইকোর্টে গেলাম, ফার্স্ট ডে আমার মনে আছে যে প্রথম মামলাটা ছিল কিন্তু সেই আপনাদের ওই দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের নির্বাচনের সময় যে ব্যাপক মারপিট হয়েছিল 2012, তখন তৃণমূলের সরকার এসে গেছে, ছাত্র সংসদ ভোট নিয়ে মামলা হয়েছে। ছাত্র সংসদ ভোট, রাজনীতি এবং রাজনীতির সঙ্গে আমার অ্যাডভোকেসির একটা পরিচয় কিন্তু এখনো সমর্থক ভাবে যাচ্ছে, যায়, মানে বাদ দিয়ে নেই। আপনারা এখন অনেকে ইন্টার্নশিপ করতে আসেন, আপনার প্রথম ইন্টার্নশিপ ছিল এই সময়, কিছু মনে পড়ে? আমার ইন্টার্নশিপ প্রথম যেটা ছিল সেটা আমার মনে আছে ব্যাঙ্গালোরে,
উদয় হোল্লা ওখানকার অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তার চেম্বার। আমরা 1 মাসের মতন ইন্টার্নশিপ গরমকালে, গরমের ছুটির সময় এটাই করেছিলাম। আইনজীবী না হলে কি হতেন? অধ্যাপক হওয়ার চান্স ছিল, আর কিছু না হলে কি করতাম আমি জানি না। অধ্যাপক হওয়ার ইচ্ছে ছিল এক সময়। পছন্দের লেখক? মানিক বন্দ্যোপাধ্যায়। পছন্দের বই? ফেলুদা সমগ্র। আমার পরের প্রশ্ন ছিল ফেলুদা না ব্যোমকেশ? ব্যোমকেশ। ফেলুদা সমগ্র ভালো লাগে, ব্যোমকেশ পছন্দের? ফেলুদা সমগ্র ভালো লাগে। ব্যোমকেশের চরিত্র, ব্যোমকেশের পরিপূর্ণতা অনেক বেশি আকৃষ্ট করে। ফেলুদা তো ভালো লাগেই, মানে আমি গোয়েন্দা গল্প ভালোবাসি, কিন্তু আমার যেটা বেশি পছন্দের ব্যোমকেশের যেটা ভালো লাগে, যে একটা চরিত্র হচ্ছে একটা পরিপূর্ণ, যে একজন মানুষের তো অনেকগুলো চরিত্র থাকে, তার অনেকগুলো দিক থাকে। ব্যোমকেশের মধ্যে একটা পলিটিক্যাল কনসিয়াসনেসের জায়গা আমরা পেয়েছি, ফেলুদার মধ্যেও আছে বাঙালিয়ানা। এবং বলতে পারেন দুটো প্রজন্মকে রিফ্লেক্ট করছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো গোয়েন্দা হন, তার ক্যারেক্টার যখন কেউ রিফ্লেক্টেড হবে কোনো সাহিত্যে, তখন সেটা কিন্তু এই একরকম ভাবে হবে না, মানে ঘরানার। আপনি যদি তারও আগের পুরোনো দিনের বাংলা গোয়েন্দা গল্প পড়েন বা পড়েন, সেখানেও কিন্তু অন্য রকমের জিনিসপত্র পাবেন। পছন্দের গান? পছন্দের গান তো অসংখ্য আছে, অসংখ্য। রবীন্দ্রসঙ্গীত পছন্দের। গুনগুন করে কোন গানটা এখন মাথায় আসে আমাদের? এখন কোন গানটা মাথায় আসছে? এক্ষুনি এই মুহূর্তে আসছে ওই ধরুন ওই আজ নয় গুনগুন সুরে, চাঁদ ফুল জোছনা গান আর নয়। পছন্দের সঙ্গীত শিল্পী? পছন্দের সঙ্গীত শিল্পী অবভিয়াসলি কবির সুমন। পছন্দের সঙ্গীত শিল্পী অবভিয়াসলি এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে, যদি দেখেন যে এই ছেলেটির গান আমার খুব পছন্দ, অরিজিৎ সিং, অনুপম রায়। এবং পছন্দের সঙ্গীত শিল্পী এবং অলওয়েজ পছন্দের সঙ্গীত শিল্পী আমার অত্যন্ত প্রিয় বন্ধু, সেই ইজ নো মোর, প্রিয়ম মুখার্জি। ওর একটাই গান আমরা শুনেছি, অটোগ্রাফ। যখন আমরা দেখি অটোগ্রাফ সিনেমাটায়, যে প্রথমে যে গানটা মেল ভয়েসে, চল রাস্তায় সাজি ট্রামলাইন, ওটা যে মেল ভার্সন আছে, মেল ভার্সনটা শ্রেয়া, কিন্তু প্রথম মেল ভার্সনটা আমার এই বন্ধুটি গিয়েছিল। অসাধারণ, এখনো আছে, যদি অডিও সিডিটা কেউ কালেক্ট করে পাবে। বর্তমান প্রজন্মকে নিয়ে আপনার কি ধারণা? বর্তমান প্রজন্মকে নিয়ে ধারণা একটাই, যে অত্যন্ত বুদ্ধিমান প্রজন্ম। যত দিন যাচ্ছে এই প্রজন্ম আরো বুদ্ধিমান হয়ে আসছে, এবং যেহেতু টেকনোলজিটা আমাদের প্রজন্মকে পসিবলি বর্তমান প্রজন্মকে নিয়ে একটাই কথা হচ্ছে যে আমাদের সময় তো টেকনোলজিটাকে আমাদেরকে অ্যাচিভ করতে হয়েছিল, শিখতে হয়েছিল। এদের সঙ্গে টেকনোলজিটা কিন্তু ইনবর্ন চলে আসছে, ফলে এদের ক্ষেত্রে কিন্তু যে যা করছে সেটা অনেক বেশি করে তাদের যে ট্যালেন্ট, মেধা, এটাকে তারা ব্যবহার করার সুযোগটা অনেক বেশি পাবেন। তার প্রতিফলন হবে, যত দিন হবে বুদ্ধিমত্তা, মানবিক বুদ্ধিমত্তা কিন্তু বাড়বে বলেই আমার মনে হয়। মান্না দে না সলিল চৌধুরী? নির্ভর করে কোন জায়গার জন্য। সলিল চৌধুরী তো অবভিয়াসলি আমার প্রিয়, তার কারণ সলিল চৌধুরীর মধ্যে আমি শুধু গানটা নয়, সলিল চৌধুরীর জনগ্রহণযোগ্যতা এবং তার যে জীবনের যে বোধ, এই জায়গাটাও। একদিকে তিনি রাস্তায় ঘুরে মিছিলও করছেন এবং মিছিল থেকে তিনি গানের আকর সংগ্রহ করছেন। শোনা যায় বুদ্ধদেব ভট্টাচার্য সলিল চৌধুরীকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন একটা সময়। দেখুন, সলিল চৌধুরী কার সহযোগিতা পেলেন বা পেলেন না তার অবশ্যই। সলিল চৌধুরী মানে বামপন্থী রাজনীতির একটা বিকাশ, বামপন্থী সংস্কৃতির একটা বিকাশ। সলিল চৌধুরী মানে আপনি বলুন না, ধরুন একজন কোনো ব্যক্তি তার কবিতার মধ্যে গানের লাইনে তিনি লিখছেন, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। ঠিক আছে,
এই যে লাইন যিনি লিখছেন তার মধ্যে যদি রাজনৈতিক বোধ না থাকে তিনি এই গানের লাইনটা লিখতে পারবেন না। তাহলে এইখানে কিন্তু সলিল চৌধুরীত্ব যেটা খুব একটা ঘরানার সৃষ্টি করে দেয়। মানে আবার যখন তিনি সুর করছেন সেই সুরের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে একটা আন্তর্জাতিকতা বোধের একটা কিন্তু রিফ্লেকশন সেখানে পাওয়া যায়। সম্ভবত রবীন্দ্রনাথের পরে সলিল চৌধুরী বাংলা গানের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে অপূর্ব প্রয়োগ ঘটিয়েছিলেন আন্তর্জাতিক সুর, আন্তর্জাতিক সঙ্গীতের। আর.ডি. বর্মন না কিশোর কুমার? কিশোর কুমার পছন্দের। দিনের মধ্যে সব থেকে বেশি ফোন করেন কাকে? দিনের মধ্যে ফোন তো প্রচুর করতে হয়। আলাদা করে এরকম করে বলতে পারবো। ফোন আসে সব থেকে বেশি কার? বাড়ি থেকে কি ফোন আসে? আদৌ না সব বন্ধ হয়ে গেছে? বাড়ির ফোন তো খুব মানে নিয়ম করে হয়তো কিছু কিছু আসে, একটা দুজন ব্যক্তি হয়তো তারা ফোন করেন, একটু বেশি করেন। পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা? সাম্প্রতিককালে কেরালা গেছিলাম বেড়াতে। এর আগে ঘুরতে যাওয়ার জায়গা বলতে আমার খুব পছন্দের জায়গা সিকিম। আচ্ছা, ভীষণ পছন্দ। প্রিয় রাজনীতিবিদ? জ্যোতি বসু। তৃণমূলের পছন্দের বক্তা? এমনিতে সোনার পাথর বাটি বিষয়টা, কারণ এই বক্তব্য যা আসে সেগুলো শোনা যায় না। পছন্দের বক্তার মধ্যে এই নতুন প্রজন্মের মধ্যে যদি কয়েকজনকে দেখতে পাই, হয়তো এই ছেলেটি দেবাংশুর বলার ভঙ্গিমা, বাচন ভঙ্গিমা এগুলো ভালো। মানে যদি বক্তব্যকে এখন আমি এটা আগে বলে দেওয়া ভালো যে বক্তব্যের আবার বিভিন্ন জিনিস, ঠিক আছে, প্রেজেন্টেশন, কন্টেন্টের মধ্যে সত্যতা, যদি এইভাবে আমাকে যদি কেউ বিচার করতে দেয়, মানে ওই অনেকটা তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার বিচারকের কাজ যদি আমায় দেয় বা বক্তৃতা প্রতিযোগিতা, তাহলে আমি দেবাংশুকে একটু বেশি নম্বর দেবো। এক লাইনে বলবেন কোন ভারতবর্ষের স্বপ্ন দেখেন? সমাজতান্ত্রিক ভারতবর্ষ, শোষণহীন ভারতবর্ষ, যেখানে ধর্ম, জাত ইত্যাদির ভিত্তিতে মানুষকে বিভাজন করবে না। কোন বুদ্ধিজীবীর বদলে যাওয়া সব থেকে বেশি কষ্ট দিয়েছে? বদলে যাওয়া বলবো না, আমি বলবো অবনমন। বদলাতেই পারেন কোনো একজন ব্যক্তি, রাজনৈতিক মতবাদ বদলে ফেললেন এরকম ব্যাপারটা তো মানে বদলাবেন না এরকম ভাবাটা ভুল। কিন্তু যেটা হচ্ছে ধ্বংস হওয়া, ধ্বংসের অধঃপতন, এইটা অবশ্যই কবির সুমনের ক্ষেত্রে মারাত্মকভাবে ধরা পড়েছে। শেষ দুটো প্রশ্ন, বামপন্থার প্রতি ঝোঁকটা কবে থেকে এলো? একটা লাইন। স্কুল জীবন থেকেই, যখন থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা একটু বুঝতে শিখেছি, পড়তে শিখেছি, সেই সময় থেকে। কার সঙ্গে অনেকে আপনার সঙ্গে ছবি তোলে, আপনি কার সঙ্গে ছবি তুলতে চান? কবিতা কৃষ্ণমূর্তির সাথে ছবিটা তোলাই হয়নি। এটা আফসোস একটা যে কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে ছবিটা তুলতে পারেননি। এটা আবদা তুলে রাখতাম তাহলে, ঠিক আছে। ক্যাপ্টেন লক্ষ্মী সাইকেলের সাথে তুলতে পারিনি, তুলে রাখতাম যদি সুযোগ হতো। আপনার একজন শিষ্য শোনা যাচ্ছে বিয়ে করছে, ওই শিষ্যকে কি গিফট দিতে চান এবং কি উপদেশ দিতে চান বিবাহিত জীবনের পর? গিফট কি দিতে চাই সেটা তো ভাবিনি এখনো, কিন্তু উপদেশ একটাই, ও কাজ করবে এবং যাতে করে, দেখুন বিয়ে মানে হচ্ছে ইউনিয়নটা ঠিক করে থাকুক। হ্যাঁ, আই এম অলওয়েজ ইন ফেভার অফ ইউনিয়নিস্ট। সেই জায়গা থেকে এই ঐক্যটা থাকুক, যেটা খুব জরুরি। আপনি তো সায়নকে অনেক কাছ থেকে দেখছেন, আপনি শিষ্য, এরকম একটা ওর খারাপ বলবো না, এটা আপনার পছন্দ হয় না, যেটা বিবাহিত জীবনে একদম করা উচিত নয় বলে সাজেশন দিচ্ছেন দাদা হিসাবে? না, একটা খারাপ গুণ কিছু নেই, তবে ওই একটা বিষয় তো আছেই যে ওই মানে ওকে ওই মানে পালিয়ে যাওয়াটা মাঝে মধ্যে একটু কমাতে হবে, মানে কাজ করতে হবে। কাজ দেওয়ার পরেই সবসময় মানে চেষ্টা করা, সেটা আরো বেশি করে মন দিতে হবে। বিবাহিত জীবনেও মন দিতে হবে, ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্স করার ফর্মুলাটা কি? মানে আপনারা সারাদিন যে ডেইলি রুটিন মেনটেন করেন, তারপরে নতুন বিয়ে করা, ব্যালেন্স করা যায়? ইমব্যালেন্সের মধ্যে থেকে নতুন একটা ব্যালেন্স তৈরি হয় অনেক সময়। হয়ে যাবে। আমি সায়ন যাকে বিয়ে করছেন বলে আমি জানি, আমি তার সাথেও আমার কথা হয়েছে। আমার যা মনে হচ্ছে তিনিও বেশ রুচিশীলা মানুষ এবং প্রচুর গুণসম্পন্নও।
তো ফলে আমার মনে হয় যে মিলবে, ভালো হবে। অবশ্যই এটা নিখাত দাদা ভাইয়ের একটা কথাবার্তা শোনা গেল, বিয়ে নিয়ে কথা বলে আমার একটু মন খারাপই লাগে, বছরের শুরুতে আমি কি করছি আর বাকিরা কি করছে। যাই হোক, দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দেবেন। র্যাপিড ফায়ারে অচেনা অজানা সব্যসাচী চ্যাটার্জি কেমন লাগলো